গভীর সবুজ অরণ্য ঘেরা একটি লোকালয়। চারিদিকে আগাছার ঝোপঝাড় আর বড় বড় বৃক্ষ। তার পাশ কেটে চলে গেছে ছোট্ট একটা নদী। ছোট হলো বেজায় স্রোত সেই নদীতে। গ্রামের মানুষের কাছে নদীটি মায়ের মতো। তাদের পানীয় জলের একমাত্র সম্বল। বনের ফল ফুল কাঠ সংগ্রহ করা এবং পশু শিকার করা ছিল তাদের প্রধান জীবিকা। সেই সব কেবল করত পুরুষেরা। তারা সকলে দল বেঁধে বনের গভীরে চলে যেত আর সূর্য ডোবার আগে ফিরত। ঘরের মেয়েরা ঘরেই থাকতো, ঘরের যাবতীয় কাজ করত। দুপুরে তারা নদীতে স্নান করতে যেত এবং ফেরবার পথে কলসি ভরে খাবার জল নিয়ে ফিরত। সেই দিন গ্রামের সব থেকে দুই সুন্দরী যুবতী কন্যা যখন নদীর জল থেকে জলদেবীর মতো ফাড়ে উঠে এলো, ঝোপঝাড়ের আশেপাশে চোখ পড়তে রাজেশ্বরীর চোখের ভ্রু কুঁচকে গেল। পাশ থেকে মিষ্টি গলায় প্রশ্ন ভেসে এলো। বলল, কিরে বোন, থামলি কেন? অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল। রাজেশ্বরী কিছু উত্তর দিল না। দিদির কথা মতো দুই বোন দ্রুত ফেরার পথ ধরল। দুই বোন বেজায় রূপবতী, দুজনেই ভেজা সুতির সাদা শাড়ি পরে আছে। নিচ থেকে উপর পর্যন্ত একটি বস্ত্রই আবৃত, শঙ্কের মতো উঁচু ভেজা আঁচলে লুকানো। যদিও লুকাবার কিছুই নেই। ভেজা কাপড়টি শরীরে তাদের এমনভাবে মিশে গেছে, কাপড়টির দেখার কিছুই থেকে নেই। দুইজনেরই গঠন বেশ বড়। চলার সাথে সাথে এপাশ ওপাশ দোল্লার মতো দুলছে। পেটের গভীর বন মাঝে তারার মতো আলো ছড়াচ্ছে। ঠোঁট দুজনেরই প্রচণ্ড লাল, টানা চোখ। দুইজনের ভেজা আঁচলের মধ্যে থেকে ফুলের কড়ির মতো শক্ত হয়ে আছে। কিছু দূরে গিয়ে রাজেশ্বরীর হঠাৎ আশ্চর্যের মতো পথে থমকে দাঁড়িয়ে পড়ল। সে বুঝতে পারল কেউ তাদেরকে পিছন থেকে অনুসরণ করে আসছে। কিছুদিন আগেই বনের ঝোপঝাড়ের আড়াল থেকে কেউ দুজনকে অনুসরণ করে চলেছে। রাজেশ্বরীর তীক্ষ্ণ বুদ্ধি সেটা আগেই আন্দাজ করেছে, আর সেই ব্যক্তিটা যে কে সেটাও অনুমান করতে তার বাকি নেই। নয়নতারা বলল, কি হলো, থামলি কেন? রাজেশ্বরীর উত্তরে বলে, দিদি তুই বাড়ি যা, আমি এক্ষুনি আসছি। নয়নতারা বলল, কেন, কি হলো তোর? রাজেশ্বরী বলে, ওই যে আম গাছ, কটা আম পারব। নয়নতারা বলল, মা শুনলে কিন্তু। রাজেশ্বরী বলল, কি করবে কাকিমা, বকবে মারবে, সে তো রোজই করে। বলি ছুট দিল পিছনের দিকে। নয়নতারা বলল, এই রাজেশ্বরী শোন, যাস না, বাড়ি চল, চল রে। বারে বারে ডেকেও যখন কোনো লাভ হলো না, বড় দিদি কি করবে বুঝে না পেয়ে হতভম্বের মতো ধীরে ধীরে বাড়ির পথে পা বাড়ালো। দূরে পথের বাঁকে দিদি মিলিয়ে যাওয়ার পর পাশের একটা মোটা আম গাছের তলায় এসে রাজেশ্বরী দাঁড়িয়ে গম্ভীর সুরে বলল, এই কে আড়ালে, সামনে এসো। গাছের আব ডালে লুকিয়ে থাকা ব্যক্তিটি ঠিক কি করবে বুঝে পেল না, আবার ডাক এলো। রাজেশ্বরী বলল, এই যে শুনছো, কি করতে এসেছো তুমি? গাছের এপাশে কি আসবে? কি দরকার আমাকে বলো দেখি, আমি তোমায় সাহায্য করতে পারি কি না। এবার একটু ঝটকা লাগলো লোকটির মাথায়। এ সত্য অন্যরকম ষড়যন্ত্রের গন্ধ পেল সে। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বলল, আমার নাম প্রহ্লাদ। রাজেশ্বরী বলল, হ্যাঁ গো হ্যাঁ, চিনি তোমায়। ওই পাড়ায় তোমার একটা মুদির ছোট্ট দোকান আছে, তা কি চাই? কেন আমাদের দুই বোনের পিছু নিয়েছ? কথাগুলো প্রহ্লাদের কানে একটুও রাগের মনে হলো না। সে বুঝতে পারল মেয়েটি তার চোখের ইঙ্গিতে অন্য কিছু ইশারা করাচ্ছে। প্রহ্লাদ বলল, আমি যা চাই তা দিতে পারো? রাজেশ্বরী বলল, দিতে পারি বই কি, বলোই না। আমি এ বনের বনদেবী, মন খুলে যা চাইবে তাই পাবে। শয়তানি হাসি ভরা মিষ্টি মেয়েটির রসিকতা প্রহ্লাদকে ভারী মুগ্ধ করল। প্রহ্লাদ বলল, তুমি যদি দিতে পারো তাহলে যা চাইবে তাই পাবে, সোনা গহনা গাটি অট্টালিকা সব। রাজেশ্বরীর সারা শরীরে তখনও ছুঁয়ে ছুঁয়ে জলের ধারা মাটিতে পড়ছে। নদীর জল এখনও তার কোমল শরীরের ভাঁজগুলিতে কামড় বসাচ্ছে। কোমর পর্যন্ত দোল খাওয়া বেচা চুলগুলো হাত দিয়ে ঝাঁকিয়ে সুন্দরী কিছুটা জল ঝরিয়ে নিল। ভ্রু আবার কুচকে শয়তানি চোখে মেয়েটা জানতে চাইল, কি চাই? সে যা আশা করেছিল উত্তরে সেটাই হলো। প্রহ্লাদ বলল, তোমার বড় দিদিকে। রাজেশ্বরী দেখতে অসাধারণ নয়, তার যেমন রূপ তেমনি গুণ।
তার হলুদ ফর্সা গায়ের বর্ণ দেখলেই পুরুষের মনে অস্থিরতা তৈরি হয়। সে কোমর যেভাবে দোল খাওয়াতে জানে, তেমনইভাবে তার নরম ঠোঁটের মিষ্টি কথায় মানুষকে কামনায় পাগল করতে পারে। তবুও সে যখন তার দিদির পাশে এসে দাঁড়ায়, তার রূপের গোলাপি আভায় রাজেশ্বরীর উজ্জ্বলতা হারিয়ে যায়। দিদির মনোহর হাসিতে তার হাসি দূর হয়ে পড়ে। দিদির অমন অভাবনীয় রূপের কারণে তার প্রশংসা কোথাও শোনা যায় না। রূপ নিয়ে সারা জীবনই নারীদের মনে হিংসা তৈরি হয়। তার উপর রাজেশ্বরীর মনের ভিতরেও রয়েছে গভীর কষ্টের ক্ষত। দুঃখ বেদনা মানুষকে মানুষ থেকে হিংস্র করে তোলে। রাজেশ্বরী তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। খুব আদরে তাকে মানুষ করত। তার বাবা মা খুব ভালোবাসত তাকে, কিন্তু একদিন সব ভালোবাসা শেষ হয়ে যায়। রাজেশ্বরী তখন খুব ছোট। তার বাবা একদিন পশু শিকার করতে গিয়ে বন্য হাতির পদতলে মারা যায়। মা সেই শোক নিতে পারেনি। কদিন প্রচণ্ড জ্বরে ভোগার পর সেও পরলোকে চলে যায়। অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজেশ্বরীর কাকা সুবর্ণ লোকলজ্জার মুখ থেকে বাঁচতে তাকে নিজের বাড়ি নিয়ে তোলে। কাকিমা তাকে ঝিয়ের মতো খাটায়। খুঁটিনাটি ভুল হলেই মা বাবা তুলে বিশ্রী ভাষায় নানা রকম অপমান করে। সময় অসময় কাকা কাকিমা তাকে মারধর করে। দিনের পর দিন অত্যাচারিত রাজেশ্বরী এই জ্বালা বুকের ভিতরে সযত্নে পুষে রেখেছিল। সে কখনো কাঁদে না, শুধু অপেক্ষা করে চলে কবে উপযুক্ত বদলা নেওয়া যাবে। আর আজ সেই সুযোগ আপনা থেকে তার সামনে উপস্থিত হয়েছে। এই সুযোগ হাতছাড়া হতে দেওয়া চলে না। রাজেশ্বরী উৎফুল্ল নয়নে প্রহ্লাদের মুখে আরও শুনতে থাকে। সব পুরুষের চোখ দিদির উপর, বিশেষ করে গ্রামের এই গরিব মোদি প্রহ্লাদও এত দারিদ্রতা আর তার সহ্য করতে হচ্ছে না। বড়লোক হবার প্রচুর লোভ তার মনে। তার সবচেয়ে প্রিয় বন্ধুটি এক ইংরেজ লীলকর সাহেবের দেহরক্ষী। তার বন্ধুটির মুখেই শোনা ইংরেজ সাহেবের নানান রোমাঞ্চকর রঙিন কাহিনী। সে সর্বদা দুইটা জিনিসের প্রতি পাগল, এক মত, দুই নারী। বিশেষ করে নারীদের সর্বনাশ করে সে সবচেয়ে বেশি আনন্দ পায়। নানান কৌশলে গভীর ঘরের মেয়েদের রাতের অন্ধকারে জোর করে তুলে আনে। নিজের পালঙ্ক রজনীগন্ধা গোলাপে ভরিয়ে দেয়। মেয়েদের পশুর মতো দিনের পর দিন তাকে নিগড়ে খায়। তারপর আশ মিটে গেলে সেই যুবতীর কোনো খোঁজ পাওয়া যায় না। সেই সাহেবকে কেউ যদি কোনো অবিবাহিত সুন্দরী মেয়ে উপহার দিয়ে খুশি করতে পারে, তার টাকা সম্পত্তির কোনো সীমা থাকে না। প্রহ্লাদ তাই ফোন দিয়ে আটকে থাকে। যোগ দেয় তার বন্ধু। সুবর্ণের মেয়ের মতো এত রূপসী আর কেউ হতে পারে না। তারা দুজনেই জানতো টাকা ধন জহর হতে তাদের দুজনকে মুড়ি দেবে সাহেব। প্রহ্লাদ তাই একদিন নিজে নজর রাখতে থাকে। রাজেশ্বরীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এই তো বদলা নেবার সুযোগ। এরাই তো চাইতো সে এতদিন। দিদি তখন বেজা শরীরে স্বর্গের অপ্সরা। সে এসবের কিছুই জানল না। তার রূপের আগুন যেন ছড়িয়ে পড়ছে গোটা বনে। সামনে থেকে একটা ঘোড়া ছুটে আসছিল, কিন্তু দিদি তখন বনের অদ্ভুত আচরণে আনমনা। ঘোড়ার চালক সুন্দরীকে দেখে এক পলকে মুগ্ধ হয়ে গেল। আপনা থেকে ঘোড়াটি তার মালিককে নিয়ে পথের সামনে থেমে গেল। ঘোড়ার তীব্র চিৎকারে সুন্দরী হকচকিয়ে গেল। উপরে তাকাতে দেখল অতি সুন্দর এক যুবক সুসজ্জিত পরিধানে এক নজরে তার দিকে চেয়ে আছে। তার গলায় নানা রকমের মুক্তার মালা, কপালে চন্দন তিলক, কোমরে একটা তরবারি ঝুলছে। প্রথম দেখায় দুজনই ভারী লজ্জা পেয়ে গেল। নয়নতারার ভেজা সুন্দর মুখটা লজ্জায় রাঙ্গা হয়ে উঠল। ছেলেটিও অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিল। সুন্দরী ভেজা আঁচল দিয়ে তার দেহ বেরিয়ে আসা লজ্জা কিছুটা ঢেকে নেবার চেষ্টা করতে লাগলো, কিন্তু চণ্ডীমার মতো উজ্জ্বল নাভিটা তখনও ছেলেটার চোখে জলজল করে চলছে। রূপবতীর মুখেও মৃদু হাসির ছটা। চোখ নামিয়ে রেখে নরম সুরে প্রশ্ন করল, কে তুমি? পথ কেন আটকালে এভাবে? ছেলেটি বলল, সে তো নিজেই থেকে আটকে গেল। উত্তরটি শুনে লজ্জায় নারীর মুখ ঢাক পাড়ার জায়গা রইল না। চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। যুবকটি ঘোড়া থেকে নেমে তার সামনে দাঁড়ালো, বলল, আমার নাম সুন্দর, এই রাজ্যের ছোট্ট রাজপুত্র। শোনা মাত্রই সুন্দরী নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারল না। রাজার ছেলে, রাজ্যের রাজপুত্র তার সামনে। অবিশ্বাস্য। সুন্দরী কন্যার মনে হতে লাগলো সে কোনো স্বপ্ন দেখছে। ছেলেটি বলল, বিশ্বাস হচ্ছে না, তবে এই দেখো। বলি
ছেলেটি নিজের গলায় ঝুলতে থাকা রাজ লকেটটি হাতে ধরে দেখালো। এবার আর অবিশ্বাসের জায়গা নেই। সুন্দরী হতভম্বের মতো নিজের মুখে হাত রেখে আওয়াজ করে উঠল। কোমরের জল ভর্তি মাটির কলসিটা হাত থেকে খসে ভেঙে গেল। রাজেশ্বরী সুন্দরের পায়ে এসে পড়ল। দু চোখ দিয়ে তার জল ছুঁয়ে পড়ছে। রাজেশ্বরী বলল, আমাকে ক্ষমা করবেন রাজপুত্র, আমি নয়নতারা, গায়ের মেয়ে, মূর্খ মানুষ, তাই আপনাকে চিনতে পারিনি, আমার অপরাধ ক্ষমা করবেন। রাজপুত্র নিচু হয়ে স্নেহ করে নয়নতারার গায়ে হাত রাখল। নিজের হাতে নয়নতারার চোখ মুছে দিল। সুন্দর বলল, তোমার এত সুন্দর মুখটিতে চোখের জল মানায় না। পশু শিকারে রাজ্যের এইদিকে আসা, বনের মধ্যে নিজের রক্ষীদের হারিয়ে ফেলেছি, কিন্তু কে জানতো পথ হারিয়ে যে এত সুন্দর একটা গন্তব্য আমি পাবো। নয়নতারা মুখ ফিরিয়ে রাজপুত্রের পানে চাইল। প্রেমের কি অপরূপ টান! রাজপুত্রের চোখেও জল ভরে এসেছে। নয়নতারা বলল, রাজপুত্র, এই দাসী যদি গন্তব্যের পরিবর্তে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে বসে? রাজপুত্র বলল, তবে এখানেই হারিয়ে যাব আমি সারা জীবনের মতো। নয়নতারাকে বুকে জড়িয়ে নিল। নয়নতারার শরীরে প্রথম ছোঁয়া এসে লাগার সাথে সাথে আবেগে সেও কিছুক্ষণ না ভেবে রাজপুত্রকে পথের মাঝে জড়িয়ে ধরল। কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার জন্য এইটুকুই রাজেশ্বরীর কাছে যথেষ্ট ছিল। রাজেশ্বরী বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেল। সে যতক্ষণ ভাবছিল বাড়ি গেলেই কাকিমার কাছে গালমন্দ শুনবে, কিন্তু নিজেদের আঙ্গিনায় এসে পৌঁছতেই তার পায়ের মাটি কেঁপে উঠল। চারিদিকে শুধু অস্ত্রধারী সুসজ্জিত সেনারা ঘোরাঘুরি করছে। জানা গেল আগামী সপ্তাহে রাজ্যের সবচেয়ে ছোট রাজপুত্রের সঙ্গে নয়নতারার বিবাহের দিন স্থির হয়েছে। সুন্দরকে এক ঝলক দেখতেই বাড়ির অবাগী মেয়েটি পাগল হয়ে উঠল। কাকা কাকিমা দিদি এবং গায়ের বাকি লোকেদের আনন্দ দেখে হিংসায় মরে যেতে লাগলো। কাল নাগিনীর মতো শিশিয়ে উঠল ভিতরে ভিতরে। নয়নতারাই কেন, সে কেন নয়? দিনের শেষে সুন্দরসহ তার সহচররাও গভীর কুটি থেকে বিদায় নিল। যতই রাত গভীর হয়ে আসতে লাগলো, রাজেশ্বরীর শয়তানি আরও ফোকর ভালোবাসা বাড়তে লাগলো। শুয়ে শুয়ে নিজের বিছানায় ভাবতে লাগলো, এখনো বেশ কিছুদিন সময় আছে, যা করতে হবে এরই মধ্যে। 2 দিন পরে হঠাৎ কিসের কারণে সুবর্ণের একমাত্র স্ত্রী খুবই অসুস্থ হয়ে পড়ল। বেদ দেখানো অত্যাবশ্যক। আশেপাশে বলতে জঙ্গল শেষে 2 গ্রাম পার করে একটা বদ্যি আছে। এখনই রওনা দিল, কাল বেলা পড়ানোর আগে ফিরতে পারা যাবে না। অতশত না ভেবে দুপুরের মধ্যে 2 মেয়েকে বাড়িতে রেখে সুবর্ণ বউকে নিয়ে রওনা দিল। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে ক্লান্ত নয়নতারা একটু ঘুমিয়ে পড়েছিল। আচমকা ঘুম ভাঙতি পাশের ঘরে গিয়ে দেখল রাজেশ্বরী নেই। দুরন্ত মেয়েটাকে খুঁজতে ঘর থেকে বেরিয়ে ওঠানে যেতেই ঝোপের পাশ থেকে আসা ফিস ফিস শব্দে দাঁড়িয়ে পড়ল। রাজেশ্বরীর গলার সুর, তার সঙ্গে একটা পুরুষের চাপাবাড়ি কণ্ঠস্বর। কিন্তু ঝোপের আড়ালে শুধু রাজেশ্বরীকে দেখা যাচ্ছে। নয়নতারা কান পেতে ওদের কথা শুনতে লাগলো। বলল, তারপর? প্রহ্লাদ বলল, তারপর এই সাদা গুঁড়োটা তোর দিদির খাবারে মিশিয়ে দিবি। একবার খেয়ে নিলেই ব্যাস, ঘুমিয়ে পড়লেই বাইরে গিয়ে মশাল জ্বালাবি, ইংরেজ সাহেবদের লোকেরা হাজির হয়ে যাবে। রাজেশ্বরী বলল, আর তুমি? প্রহ্লাদ বলল, আমি আসতে পারবো না, বউটা আমার ভীষণ দজ্জাল, মেরে ফেলে দেবে হত রাতে বাইরে এলে। রাজেশ্বরী বলল, ঘুমিয়ে পড়বে তো? প্রহ্লাদ বলল, 1 প্রহরের আগেও হুঁশ থাকবে না, তাও মুখ হাত পা বেঁধে নিস কাপড় দিয়ে। রাজেশ্বরী ভাবল, এইবার নয়নতারা তুমি বুঝবে অতিরিক্ত সুন্দরী হওয়াও কেমন দুর্ভাগ্যের। প্রতি রাতে বিছানায় ফেলে যখন বিদেশি সাহেব তোকে দিয়ে নিজের, তখন আমার বুকে জ্বালা মিটবে। ভয়ে কয়েক পা পিছিয়ে আসলো নয়নতারা। কি বলছে রাজেশ্বরী এসব? নিজের কান চোখকেও বিশ্বাস করা যাচ্ছে না। নয়নতারা আর দাঁড়িয়ে থাকতে সাহস পেল না। নিঃশব্দে দ্রুত ঘরে চলে এলো। জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। এত বড় শয়তান ওর মন, এত বিষাক্ত, এতটা নীচ, নিজের একমাত্র দিদির এত বড় সর্বনাশ করতে চায়। মা বাবা তাহলে ঠিকই বলে, ও একটা ডাইনি, নিজের মা বাবাকে খেয়েছে, যাকে পাবে তাকে খাবে। মুহূর্তেই চমক খেলে গেল নয়নতারার মাথার মধ্যে। মনে মনে বলতে লাগলো, যতই ষড়যন্ত্র করিস বোন, আমি তোর দিদি, ষড়যন্ত্র কাকে বলে তোকে আমিই শেখাবো।
রাজেশ্বরী যখন ঘরে ফিরে আসলো, এসে দেখলো তার দিদি তার ঘরে আগের মতোই ঘুমাচ্ছে। সে নিজের ঘরে গেল, ফের বেরিয়ে এসে দিদিকে ডেকে তুলল। রাজেশ্বরী বলল, দিদি, এই দিদি, ওঠ, জল নেই ঘরে, জল আনতে যেতে হবে। নয়নতারা ঘুমের ঘরে বলল, তুই একাই যা, আমার ভালো লাগছে না, এবার থেকে তোকে একাই আনতে হবে, আমি তো কয়দিনের অতিথি। অজ্ঞতা উপায় না দেখে রাজেশ্বরী একাই কলসি কাঁখে নদীর দিকে বেরিয়ে গেল। বেরিয়ে যেতেই নয়নতারা ধর্মরিয়ে উঠে বসলো। তারপর বোনের ঘরের দিকে গেল। তার লুকোনোর জায়গা নয়নতারা জানে। বিছানার নিচে হাত দিতেই কালো একটা কাপড়ের টুকরো পেল। তার গিট খুলে দেখলো সেটা সাদা লবণের মতো দেখতে। ছুটে রান্নাঘরে গেল। কাপড়ের থাকা সাদা গুঁড়োটা নিজের শাড়ির আঁচলে বেঁধে নিল। কালো কাপড়টাতে একই পরিমাণ লবণ দিয়ে মুড়িয়ে ভালো করে আগের মতো গিট বেঁধে দিল। তারপর রাজেশ্বরীর ঘরে যথাস্থানে আবার সেটাকে নয়নতারা রেখে আসলো।